কার গোয়াকে মারিচ্ছে সব ধুলায় অন্ধকার, তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন, এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন, তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন। আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। হিন্দুত্ববাদী রাম সেনাদের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে, এটাও সত্য। এই আওয়ামী লীগ, বিএনপি, ওয়াকার আর কচুক্ষেতের মধ্যে কমন জিনিস কি? সাধারণ কমন জিনিস কি? যে ঠিকই ধরেছেন কলিকাতা হারবার। এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট। কেমনে প্রফেসর ইউনূসকে সরানো যায়, তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া, তারপরে সাত্তারের মতো পাছায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার, যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে এসে সারাক্ষণ কথা সরকার গঠন করেছিল, যে আসলে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক, সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায়। অন্যান্য জবরদখল করা শুরু করেছে, অর্থ উপার্জন করছে আগামী নির্বাচনের জন্য এবং নেতাদের খালি পকেট পূর্ণ করার জন্য। সুতরাং সেই বিএনপির হাতে যদি ক্ষমতা যায়, তারা ভুলেও কোনোদিন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে না। কারণ ভারতের উদ্দেশ্যই হচ্ছে 1 থেকে 1.5 বছরের মাথায় বিএনপিকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী লীগকে প্রবেশ করানো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কার গোয়াকে মারিচ্ছে সব ধুলায় অন্ধকার, তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন, এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন, তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন। আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। হিন্দুত্ববাদী রাম সেনাদের পুচ্ছে আগুন দেয়, কথা সত্য। আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে, এটাও সত্য। এই কচুক্ষেতি আনন্দে আত্মহারা হয়েছে, আগে ওই এক বোতল মারিছে আর কি, হ্যাঁ, আনন্দে তারপরে এইসব পোস্ট হয়েছে, তাও ঈদের দিন ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে। তো এই আওয়ামী লীগ, বিএনপি, ওয়াকার আর কচুক্ষেতির মধ্যে কমন জিনিস কি? সাধারণ কমন জিনিস কি? যে ঠিকই ধরেছেন কলিকাতা হারবার। এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট। কেমনে প্রফেসর ইউনূসকে সরানো যায়, তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া, তারপরে সাত্তারের মতো পাছায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোনজামাই ওয়াকার, যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে এসে সারাক্ষণ কথা সরকার গঠন করেছিল, যে আসলে চায় নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক, সেই ওয়াকুরুজ্জামান বাইসা যায়। শুনেন, সে তো চায় না প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক। শুনেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে তার অনলাইন সেবা চালা হিসাবে পাইছে। ওগুলো সাংবাদিক আছিল, সাংবাদিকতা বিডি নিউজ 24 কাজ করেছিল। কচুক্ষেতিরা আরো বেশি ভাগ্যবান, একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সেবা চালা হিসাবে পাইছে। সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট, সত্য মিথ্যা জানি না, কয় মানুষজন আর কি, সেও শেষ পর্যন্ত সাংবাদিক হয়েছে। আমার আলাপ সে নিয়ে না, আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে। পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে, কিন্তু একটা বেফাস কমেন্ট করে ফেলেছিল, সেটা নিয়ে আলাপ। সে আবার বিশিষ্ট সাহসী, কলজা ব্যাকটেরিয়ার মতো, পোস্ট দিয়ে আবার মুছে। আজকাল যে পীরের খাদেম, সে ওই যে ওয়াকার পীরের খাদেম, সে ওয়াকারের সমালোচনা করে পোস্ট ছিল কয়েক মাস আগে, সেটাও মুছেছে। এমনই বিপ্লবী আর কি, সাহসী। যাই হোক, কি বেফাস কথা, মারাত্মক কথা কইছিল, সেটা না দেখি। আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কচুক্ষেতির পোস্টে একজন কমেন্ট করেছে, ঈদের দিনে এমন হিংসা ছোটলামগি করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের কাফের। সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন, এইটা সে বড় করে দেখান, বড় আলেম এসে গেছে। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন, আর কচুক্ষেতি হুজুর ফতোয়া দিতেছে আমাদের কাফের বইয়া। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী? এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বলে দাবি করে। বাংলাদেশে ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচুক্ষেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না, বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না, সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে। খরার ঘা হচ্ছে
ট্রাম্পের যে ট্যারিফ আরোপ করেছে সারা পৃথিবীতে অন্যান্য দেশের উপরে, সেই ট্যারিফের ভয়াবহতা সামাল দেওয়ার মতো ক্ষমতা কি এই বিএনপির আনারি খেলোয়াড়দের কি আছে? নাই। বিএনপি এখন ক্ষুধার্ত, বিএনপি এখন অর্থের জন্য তৃষ্ণার্ত। তারা চাচ্ছে আওয়ামী নেতারা যারা বাংলাদেশের ভিতরে আছে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে পয়সা করে আদায় করছে, তারা চাঁদাবাজি করে এবং অন্যান্য জবরদখল করা শুরু করেছে, অর্থ উপার্জন করছে আগামী নির্বাচনের জন্য এবং নেতাদের খালি পকেট পূর্ণ করার জন্য। সুতরাং সেই বিএনপির হাতে যদি ক্ষমতা যায়, তারা ভুলেও কোনোদিন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে না। কারণ ভারতের উদ্দেশ্যই হচ্ছে 1 থেকে 1.5 বছরের মাথায় বিএনপিকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী লীগকে প্রবেশ করানো। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই এভাবে নির্বাচন দেওয়া যেতে পারে না। আর বিএনপি মনে করছে যেইভাবে মালদ্বীপে মৈজুকে দমানোর জন্য মালদ্বীপের বিরোধী দলকে এবং মালদ্বীপের সামরিক বাহিনীকে $60 লাখ ঘুষ হিসাবে ভারত দিয়েছিল, সেইভাবে ভারত বিএনপি এবং অন্যান্যদেরকে ঘুষ দিয়ে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য যেন যে কোনোভাবে তারা নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তার বিনিময়ে কি বিএনপি পার পেতে পারবে বর্তমান অবস্থা থেকে? আর ভারতের অবস্থাও অত্যন্ত করুণ। ভারত বাইরে দিয়ে যা দেখায়, বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, যে বড় বড় করে লাফায় তাদের $3.9 ট্রিলিয়ন আছে, আসল তথ্য কিন্তু ভিন্ন। ভারতের জিডিপি মাথাপিছু তাদের আয় হচ্ছে সারা পৃথিবীতে 140 নম্বরে। এটা আমার নিজের কথা নয়। ভারতের $3.9 ট্রিলিয়ন আর তাদের জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন। সেটা দিয়ে ভাগ করলে তাদের মাথাপিছু আয় দাঁড়ায় হচ্ছে বাৎসরিক $2,800, যেখানে পৃথিবীর দরিদ্রতম দেশ নামিবিয়ারও মাথাপিছু আয় বাৎসরিক $5,000, ভারতের থেকে প্রায় দ্বিগুণ। সেখানে ভারতের কিন্তু ক্ষমতা নাই বিএনপিকে সাহায্য করার বা কাউকে সাহায্য করার। ভারতের একমাত্র উদ্দেশ্য এই বাংলাদেশকে ব্যবহার করে তাদের 7 সিস্টার রক্ষা করা। বাংলাদেশের জনগণ 7 সিস্টারকে, যেটা প্রফেসর ইউনূস বলেছেন, যে ল্যান্ডলক, যাদের কোনো সমুদ্র সীমা নেই, সমুদ্র নেই, সেই ল্যান্ডলক 7 সিস্টারকে সাহায্য করতে রাজি বা সাহায্য করতে ইচ্ছুক, সেটা বাংলাদেশের স্বার্থ সবার আগে রেখে এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বাংলাদেশে তৈরি করা হবে। বাংলাদেশের মুনাফা, বাংলাদেশের স্বার্থ রক্ষার পরে যদি দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে, সেখানে 7 সিস্টারের মাধ্যমে আমাদের যদি আয় হয়, ব্যবসা হয়, তাতে অসুবিধার কিছু নাই। সেখানে সমুদ্রের মালিকানা আমাদের থাকবে এবং দি গার্ডিয়ান অফ দি ওশান আমরাই থাকবো। প্রফেসর ইউনূস বিমস্টেকের সভায় অংশগ্রহণ করেছেন এবং সার্ক এবং বিমস্টেকের মাঝখানে কি হচ্ছে সেই ব্যাপারে আমি সংক্ষেপে কিছু বলবো। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অ্যান্ড বিমস্টেক হচ্ছে দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সার্ক তৈরি হয়েছে 1985 সালে। সার্ক মূলত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্রেইন চাইল্ড। কিন্তু এই সার্ককে ধ্বংস করার জন্য ভারত পরবর্তীতে বিমস্টেক তৈরি করে 1997 সালে। 8টা দেশ সার্কের সদস্য, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। তার মাঝখানে আফগানিস্তান, পাকিস্তান এবং মালদ্বীপও আছে। কিন্তু বিমস্টেকে আছে 7টা দেশ। তার মাঝখানে কিন্তু সেই 3টি মুসলিম রাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ কিন্তু হাওয়া। সার্কের শেষ সম্মেলন হয় 2016 সালে। তার পরবর্তীতে 2019 সালে কাশ্মীরে ভারতের একটি ক্যাম্পে আক্রমণ হলে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে তার জন্য দায়ী করে এবং তারপর থেকে ভারত সার্ক সম্মেলন থেকে বিরত থাকে এবং আলটিমেটলি সার্ক সম্মেলন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্ককে বন্ধ করে বিমস্টেককে এগিয়ে নিয়ে আসে হিন্দুত্ববাদী ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্য। আমরা যদি বিমস্টেকের
মূল উদ্দেশ্য দেখি, the main aim of the regional group was the promotion of economic cooperation between countries bordering the Bay of Bengal. তার মানে তাদের মূল উদ্দেশ্য বলল যে বে অফ বেঙ্গল ঘিরে যেই দেশগুলো আছে তারা বিমস্টেকের সদস্য হবে, কিন্তু নেপাল এবং ভুটান তারা তো বে অফ বেঙ্গলের পাশে না। নেপাল এবং ভুটান বে অফ বেঙ্গলের পার্শ্ববর্তী না হওয়ার পরেও তাদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে। নেপাল এবং ভুটান বে অফ বেঙ্গল ঘেঁষা দেশ না হলেও কেন তাদেরকে নেওয়া হলো? নেপালে 82% হিন্দু এবং ভুটানে 23% হিন্দু। এই হিন্দু সংখ্যাকে কাজে লাগিয়ে ভারতের মূল পরিকল্পনা সকল সিদ্ধান্তে সকল কিছুতে হিন্দুত্ববাদীর সিদ্ধান্ত যেন হয় এবং তাদের স্বার্থেই যেন সব কাজ হয়। এখানে দেখানো আছে বিমস্টেকে কোন দেশ কোন দায়িত্ব পেয়েছে। বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আর ভারত দায়িত্ব নিয়েছে সিকিউরিটি। বাংলাদেশকে ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়ে গত 16 বছর বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যেই দেখায় মুরগি খাওয়াই ঝোলের উন্নয়ন হয়েছে, তাতে কিন্তু সমস্ত উন্নয়ন হয়েছে বাংলাদেশের টাকায় ভারতের জন্য। সুতরাং ভারতের স্বার্থে বাংলাদেশে সকল প্রকার যোগাযোগ এবং কাঠামোগত উন্নয়ন করা হয়েছে ভারতের স্বার্থে তার 7 সিস্টারের সাথে যোগাযোগ রক্ষার জন্য। আর ভারত কি দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা আমাদের একটু গুরুত্বের সাথে দেখা উচিত। ইন্ডিয়া ইজ লিডিং দিস সেক্টর সিকিউরিটি, which includes the subsectors counterterrorism and transnational crime, disaster management and energy. খেয়াল করে দেখেন, ভারত বিমস্টেকের দায়িত্ব নিয়েছে নিরাপত্তা, যেই নিরাপত্তার চাদরে গত 16টা বছর বাংলাদেশকে শুষে খেয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোকেও এত বছর শুষে খেয়েছে। সেখানে তারা জঙ্গিবাদ দমন, আমরা সবাই জঙ্গির কথা শুনতে শুনতে ক্লান্ত, নাটকীয় ভারত এবং হাসিনার নাটকীয় জঙ্গি নাটক, সেই জঙ্গি দমনের নাটক। তারপরে কি বলেছে যে আন্তদেশীয় অপরাধ, তারপরে কি বলেছে তাদের দায়িত্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে বাংলাদেশে ডিজাস্টার বা সকল সমস্যা সৃষ্টি, বন্যা এসব এবং খরার দুইটা সমস্যা সৃষ্টি করে ভারত। কখনো বন্যা সৃষ্টি করে বাঁধ ছেড়ে দিয়ে অতিরিক্ত বৃষ্টিতে, আবার যখন খরা মৌসুমে আমাদের পানি দরকার তখন পানি বন্ধ করে দিয়ে আমাদের অন্য দুর্যোগ সৃষ্টি করে। তার মানে বুঝতে পারছেন তো যে ভারত বিশেষ করে সিকিউরিটি এবং তার অধীনে কি কি দায়িত্ব নিয়েছে। যেই সকল বিষয় দিয়ে বাংলাদেশকে অপশাসন করা যায় এবং সকল সুবিধা আদায় করা যায় এবং বাংলাদেশের জনগণকে অত্যাচার করা যায়, নির্যাতিত করা যায়, শোষণ করা যায়, সেই সকল দায়িত্বগুলাই কিন্তু নিজের কাঁধে নিয়েছে ভারত এই বিমস্টেকে। সুতরাং এই বিমস্টেক আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। বাংলাদেশের জন্য এবং তাদের প্রতিবেশীর জন্য বিমস্টেক হচ্ছে একটা অশনি সংকেত। সেই জন্য আমি প্রফেসর ইউনূস সরকারকে অনুরোধ করব সার্ককে আবার উজ্জীবিত করা এবং বিমস্টেক থেকে দূরে সরে আসা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।